নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন গল্প নিয়ে চলে এলাম আমাদের চিরদিনের গল্প চ্যানেলে। গল্পটার নাম হলো ঝড় বৃষ্টি বিদ্যুৎ, লেখিকা আশাপূর্ণা দেবী। তাহলে শুরু করা যাক গল্প পাঠ। অবশেষে সেই ঘটনাই ঘটল, সেই ভয়ঙ্কর নির্লজ্জ দুর্ঘটনা যার আতঙ্কটা এতদিন ধরে একটা ছুচলো ছুরির মতো সংসারের পাঁজরে বিঁধে বসেছিল। আতঙ্কের শেষ হয়েছে, ছুরিখানা সেই পাঁজরকে এফোড় ওফোড় করে বেরিয়ে গেছে, সমস্ত সংসারটাকে রক্তাক্ত করে দিয়ে বুলা পালিয়েছে। এবারই ছোট বউ বুলা, পুরো নামটা যার বুলবুল। হিসেব মতো আমি এদের সংসারের কেউ নই, দৃশ্যত পরিচয় হচ্ছে আমি এদের বাড়িওয়ালার মেয়ে, কিন্তু শুনতে পাই আমি জন্মাবার আগে থেকেই এরা আমাদের একতলার ভাড়াটে। কাজেই হাঁটতে শিখেই আমি প্রথম বেড়াতে এসেছি নিচতলা এদের বাড়িতে। তারপর তো কত শীত, কত গ্রীষ্ম, কত বছর গেল, কিন্তু বেড়াতে আসার প্রধান জায়গা আমার এটাই রয়ে গেল। আমি প্রায় এদেরই পরিবারভুক্ত হয়ে গেছি। এদের নারী নক্ষত্র সব আমি জানি। আমি জানতাম এ বাড়ির প্রত্যেকের মনের মধ্যে অনুমানের প্রতিযোগিতা চলছে। বিধন ও ছুরিখানা সত্যিই এই ভয়াবহ নৃশংসতা করবে, না কোনো এক সময় তীক্ষ্ণতা হারিয়ে শিথিল হয়ে খুলে পড়বে। অথচ এ নিয়ে স্পষ্ট আলোচনা কেউ কোনোদিন করেনি কারণ করতে পারেনি। কেন পারেনি তাও আমি জানতাম। বুলাকে চটাতে চাইতো না কেউ। বুলার কাছ থেকে সবাই সেবা পায়, যত্ন পায়, কাজ পায়। বুলা নইলে কারো চলে না। বুলার শ্বশুর রাজেনবাবু দিনে দুবার নির্দিষ্ট সময় ধরে ডাকতেন, ছোট বৌমা। বুলা তাড়াতাড়ি বলে উঠত, যাই বাবা। আমি বুঝতাম বুলা এখন ওর শ্বশুরের হাঁটুতে কবরেজি তেল মালিশ করবে অনেকক্ষণ ধরে। রাত্রে বুলা এসে ডাকতো, বাবা ঘুমিয়ে পড়লেন নাকি? রাজেনবাবু গলাটা কেমন একরকম সুরে ঝেড়ে নিয়ে বলতেন, না, এই ঘুমটা এসেছিল। বুলা ফ্লানেলের টুকরো আর কাঠকয়লার আগুন নিয়ে ঘরে ঢুকতো। ঘুমের আগে হাঁটুতে সেঁক দিয়ে গরম কাপড় জড়িয়ে তবে ঘুমন রাজনবাবু। বুলার শাশুড়ি সুশীলাবালা দিনে 356 বার ডাক দিতেন, ছোট বৌমা। সবগুলো ডাকের হিসেব দিতে না পারি আমি জানতাম সুশীলাবালা বেশিরভাগই এমন সব কাজে ডাকেন যার জন্য না ডাকলেও চলে। যেমন, ছোট বৌমা কাল থেকে আমার পানি সুপুরি কম দিও। ছোট বৌমা আমার বিছানাটা একবার রোদে দিলে পারো। ছোট বৌমা ভিজে কাপড়গুলো সব মেলা হয়েছে। ছোট বৌমা তখন সদরে কে কড়া নাড়লো। নিদিন পক্ষে একথাও বলবেন, ছোট বৌমা ঘরে আজকাল পিঁপড়ের উপদ্রব কেমন বেড়েছে কেন বলো তো। বুলার বিধবা বড় যা ডাকতেন দিনে অন্তত 999 বার, বুলা উনুনটা ধরিয়ে দাও এবার। বুলা চায়ের জল চাপিয়েছ? বুলা এখনো তোমার কুটনো কোটা হয়নি? বুলা ময়দাটা কখন মাখবে? বুলা হাত চালাও চটপট। বুলা রায়বুড়ো ননদ উষা বুলার চাইতেও যে বয়সে বড়, আর বুলা বিয়ের আগে থেকেই যে বিছানায় শুয়ে পড়ে আছে, সেও চিঁচি গলায় যখন তখন ডাকে, ছোট বৌদি তোমার হলো? বুলা তাড়াতাড়ি কাছে যায়, বলে, কি উষা কি? উষা মুখ ঝামটে বলে, কিচ্ছু না, কিচ্ছু বলিনি। বিধবা বড় জায়ের অনেক বয়সের অনেকগুলি ছেলে মেয়ে, তারা প্রত্যেকেই অনেকবার করে ডাক দেয়, ছোট কাকি, ছোট কাকি আমার নীল খাতাটি যেখানে ছিল। ছোট কাকি আমার বেলটা কোথায় রেখেছ? ছোট কাকি আমার স্কুলের বেলা হয়ে গেল। ছোট কাকি দেখো না, ও আমায় মারছে। ছোট কাকি আমার ফিতেটা বেঁধে দিয়ে যাও না। ছোট বৌমা, ছোট বৌদি, ছোট কাকি, একই নামের হেরফের, কথাগুলো একই ভাবের, একই সুরের, শুধু অক্ষরের হেরফের। তবু বুলাকে আমি কোনো দিন রাগতে দেখিনি। বুলা সব দিন সব সময় হাসছে, সব সময় কাজ করছে, সব সময় ছেলেদেরকে বকছে, ধমকাচ্ছে, ফিতে বেঁধে দিচ্ছে, জামায় সাবান লাগাচ্ছে। উষা যেন ওর চাইতে ছোট, এইভাবে তাকে ভোলাচ্ছে।
আমার কাজও করে দিয়েছে কতদিন ডেকে সেধে। ওকে ভাই, সেফটি পিন দিয়ে জামা পরেছো কেন? দাও বোতাম বসিয়ে দিই। আমি রান্না করলে হাসতো। ইস, মেয়ের কি লজ্জা। এই হলো বুলা। একে চট করে চটানো যায় না। তাই বুলার পাশের বাড়ির জানলা দেখার চাঞ্চল্য দেখে আড়ালে আড়ালে শুধু একাধটা মন্তব্য, শুধু সংসারের প্রত্যেকটি সদস্যের মধ্যে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময়। সে দৃষ্টির অর্থ হচ্ছে, এ মেয়ে আর ঘরে থেকেছে। বড় জায়ের বড় মেয়েটা যেই সবে 9-এ উঠল, সেও যোগ দেয় এই দৃষ্টি বিনিময়। সেও কোনো সময় এসে ফিসফিস করে, ছোট কাকির একটা খামে চিঠি এলো। বলে, ও বাড়ির বিজু কাকার যেন আর কাজ নেই, খালি ছোট কাকির ঘরের জানলার দিকে তাকিয়ে আছেন। এর জানলা খোলা তো? সুশীলাবালা হিসিয়ে বলে ওঠেন, খোলা তো সব সময়। ঠোঁট উল্টে বলে নাতনি। আর অমনি সকলের মনের মধ্যে একটা আশঙ্কা ধুইয়ে ওঠে, ভগবান জানেন কি সর্বনাশ করবে। ভগবান থেকে এবার সকলেই জানল, সর্বনাশের মতো সর্বনাশ করেছে বুড়া। শ্বশুর বাড়ির এই সহস্র বন্ধন ছিন্ন করে পালিয়েছে। অনেকদিনই জানতাম, বলল বড় যা। বিজুকে আমি চিঠি ছুটতে দেখেছি নিজের চোখে। সুশীলাবালা কপালে ঘা মেরে বললেন, আমি আরো আগেই জানতাম, টের পেয়েছিলাম ওর গুণ, নইলে আর আমার সুখেন সন্ন্যাসী হয়। মাসিমার এ কথার কেউ প্রতিবাদ করে না। করলে মাসিমা রেগে আটখানা হবেন না। প্রতিবাদ করলে বুলার অপরাধের ওজনটা কমে যাবে ভেবে, কে জানে। নইলে অনায়াসেই তো বলতে পারা যেত, সুখেন তো তোমার বরাবরই স্বামীজিদির পায়ে পায়ে ঘুরত। 18 বছর বয়স থেকেই তো সুখেন হাফ গেরুয়া, মিশন থেকে ধরে এনে বিয়ে দিয়েছিলে ওর। প্রতিবাদ করা রোগ আমার একটু ছিল, কিন্তু সুবিধে করতে পারলাম না। কারণ আমি কলেজ থেকে বেরিয়ে একটা চাকরি ধরে বসেছি স্তক। মাসিমা মেসোমশাই আমার সঙ্গে আর কথা কন না। নইলে আমি আর এ বাড়ির জানি না কি, সুখেনদার স্বামীজিগিরির গোড়া থেকেই তো জানি। সত্যি বলতে কি, ছেলেটার চেহারা অতীব সুন্দর। ছেলেবেলায় বলতে গেলে আমি এরকম ওর রূপে বিমোহিতই ছিলাম। ও যদি মানুষের মতো হতো নির্ঘাত, তাহলে এ বাড়িতে একটা প্রেমে পড়াপড়ির ব্যাপার ঘটত। কিন্তু 16-17 বছর বয়স থেকে ওর ওই পাকামি দেখা গেল, ওই স্বামীজিগিরি। ছুটি হলেই মঠে মিশনে ছোটা, যত সব ধর্মগ্রন্থ আর মহৎ জীবনী এনে পড়া, মেয়েদের দিকে তাকিয়ে না দেখা, এই সব নানা দুর্লক্ষণ। আমি প্রথমটায় ঠাট্টার চোটে ওর ঘাড় থেকে ভূত নামাতে চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম সুখেন একেবারে বেদম সিরিয়াস। হাল ছেড়ে দিয়ে লেখাপড়ায় মন দিলাম। ওদিকে ক্রমশ সুখেন পাকামিতে আরো দুরন্ত হয়ে উঠল। চিন্তায় পড়ে মাসিমা ওর বিয়ের ঠিক করলেন, আর বিয়ের আগের দিন সুখেন ভাগল। তারপর সে কত কাণ্ড, কত সৃষ্টি করে ধরে আনা, প্রায় পুলিশ প্রহরার মতো পাহারা দিয়ে বিয়ে করতে পাঠানো, নানান ইতিহাস। কিন্তু খেল দেখিয়েছিল সুখেন বিয়ের পর কটা দিন। জরিপাড় ধুতি পরেছিল, মাথায় গন্ধ তেল মেখেছিল, রোজ দাড়ি কামিয়েছিল, রাত 12টা পর্যন্ত ধর্মগ্রন্থ প্রাতের সদভ্যাস ত্যাগ করে সন্ধে থেকেই শোবার ঘরের আশেপাশে ঘুরঘুর করছিল। তখন আবার বাড়িতে সে কি হাসাহাসির ঘটা। মাঝে মাঝে সে হাসি তিক্ত হাসিতেও পর্যবসিত হচ্ছিল। ছি ছি ছি, লাজ লজ্জার বালাই নেই। বকধার্মিক আর কাকে বলে? খুব দেখালি বাবা, যা হোক। আর সমালোচনা চলেছিল বুলার, কি পাকা মেয়ে এলো গো বউ হয়ে, তপস্বীকে তপভ্রষ্ট করতে পারে, সে মেয়ে কি সোজা। একদিন মাসিমা এমন কথাও নাকি বলেছিলেন, তার সাধু ছেলেকে এভাবে অধগামিনী করায় নাকি বুলার মহা পাপ ঘটছে। শাস্ত্রে নাকি এই রকম স্ত্রীলোককেই পাপিষ্ঠা বলে। স্ত্রী হচ্ছে সহধর্মিনী, স্বামীর ধর্মপথের সহায়। পড়নি রামকৃষ্ণের জীবনী, শারদামণির জীবনী? তা বেশি দিন আর বুলাকে এসব কথা শুনতে হয়নি। খুব তাড়াতাড়ি চৈতন্য হয়েছিল সুখেনের। হঠাৎ একদিন
সকালবেলা ধরা পড়ল সেটা। ঘুম থেকে উঠেই নাকি কোথায় চলে গেছে সুখেন। কোথায় 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 একটু পরেই জানা গেল কোথায়। গঙ্গা স্নান করতে গিয়েছিল সুখেন। স্নান আনতে এসে ঘোষণা করলো আজ সে নির্জলে উপবাস করবে, কাল থেকে 3 দিন মৌনী থাকবে, আর 4 দিনের দিন আনুষ্ঠানিকভাবে সংসার ত্যাগ করবে। আর আটকাবার চেষ্টা করলে একেবারে নিরুদ্দেশ। সেই একদিন মাত্র আমি বুলার চোখে জল দেখেছিলাম। গাল দুটো কাঠের মতো শক্ত আর কালো কালো দেখাচ্ছিল। সেই গালের উপর একটা জলের রেখা গড়াচ্ছিল আর শুকিয়ে যাচ্ছিল। পরে একদিন বলেছিল বুলা, সেদিন দুঃখে কাঁদিনি আমি, কেঁদেছিলাম অপমানে। কিন্তু ওই সেই একদিন। তারপর আর কেউ কোনো দিন বুলার মুখ মলিন দেখেনি। কিন্তু সেও তো ভালো না, সেও তো দোষের, সেও তো নিন্দে। স্বামী যাকে স্ত্রীকে ত্যাগ করে নিবৃত্তির পথে গেছে, তার কি করে প্রবৃত্তি হয় হাসতে, কথা বলতে, বাচ্চাগুলোর সঙ্গে হুড়োহুড়ি করতে? বাচ্চারা একেবারে ছোট কাকি বলতে অজ্ঞান। হবে না কেন? ছোট কাকির মতো এত রং ঢং আর কে করবে? এত পদ্য, এত ছড়া, এত গল্প, এত নাটক শিখলই বা কি করে বুলা? এই তো বাড়িতে আরো 3টে মেয়ে মানুষ আছে, তাদের মধ্যে এত কথা কে কয়, এত গান কে গায়? দিনগত পাপক্ষয়ের ধার শোধ করতে করতেই তো মরে যাচ্ছে সবাই। অথচ বুলা, যার প্রাণের মধ্যে প্রাণ থাকারই কথা নয়, মরমে মরে যাওয়ার কথা, তার যেন 16 আনার ওপর 18 আনা প্রাণের ঢেউ। আর সে ঢেউ যে পাশের বাড়ির জানলায় গিয়ে ধাক্কা দিচ্ছে, তাও তো জানতে কারোর বাকি ছিল না। স্বামীকে বাঁধতে পারলি না, পর পুরুষকে বাঁধছিস? এই উক্তিটা হয়তো অনুক্ত থাকতো, কিন্তু তার ঝাঁঝটা ছড়িয়ে পড়তো বুলার ওপর। স্বামীকে অধোগামী করলে বুলার হয়তো মহা পাপ হতো, কিন্তু সংসার তো একটা সুরাহা হতো। ইশারায় ইঙ্গিতে একথা সব সময় শুনতে হতো বুলাকে। সুখানির বিরহ যন্ত্রণাটা ক্রমশই ফিকে হয়ে আসছিল, কিন্তু সংসারের একমাত্র রোজগেরে ছেলে সন্ন্যাসী হয়ে মঠে গিয়ে উঠলে সংসারে যে অসুবিধে, সেটা তো আর ক্রমশ ফিকে হয়ে যায় না, বরং ক্রমশ ঘোরলই হতে থাকে। নিত্য ব্যবহার্য জিনিসগুলো ভেঙে যায়, ছিঁড়ে যায়, ক্ষয়ে যায়, আর কেনা হয়ে ওঠে না। দৈনন্দিন প্রয়োজনের সীমানা সংকীর্ণ করে আনতে হয়, করতে হয় আরো কত শত ছাঁটাই। রান্নার লোক ছিলই না, একমাত্র চাকরটাকেও ছাড়িয়ে দিতে হলো। আর মাস কাবার হলেই বড় বৌদির মেজো মেয়েটা আমাদের দোতলায় উঠে এসে চুন চুন মুখে বলে, দিদা বললেন ভাড়াটা এ মাসটাও দিতে পারলেন না। আরও কিছু হয়তো শেখানো থাকতো তাকে, আরও একটু বিনয়বাদী, আরও কিছু মিনতি, কিন্তু বলতে পারে না বেচারা, ড্যাশ টেনে চুপ করে যা। আমি জানি আমাদের 2 পরিবারের মধ্যে যতই আত্মীয়তা ভাগ থাক, এই কথায় মার ভুরুটা কুঁচকে ওঠে, বাবার মুখ গম্ভীর হয়ে যায়, কিন্তু মেয়েটা মাটির দিক থেকে চোখ তোলে না বলেই সে দৃশ্য থেকে রক্ষা পায়। রাজেনবাবু আর সুশীলাবালা, তাদের বিধবা বড় বউ আর রুগ্ন মেয়ে, সকলেই মনে হতো সংসারকে এই অসুবিধায় ফেলার জন্য বুলাই দায়ী। বুলারই ক্যাপাসিটির অভাব এটা। এর জন্যে বুলার উচিত অপরাধী অপরাধী ভাবে থাকা, কিন্তু বুলা তো তা থাকে না। বুলা একেবারেই অন্য রকম। বুলা যে এ বাড়ির বউ, সে কথা যেন ভুলে গেছে বুলা। বাড়ির বড় আইবুড়ো মেয়ের মতো থাকবে সে, কিন্তু এটা কে বরদাস্ত করতে পারে? তাই সবাই আড়ালে অস্ফুটে বলেছে এ বউ আর ঘরে থেকেছে, বলেছে না জানি কি সর্বনাশ করবে। শুধু উষা নিঃশ্বাস ফেলে বলেছে, আমার জায়গাটা ছোট বৌদি সমস্ত দখল করে নিয়েছে। কিন্তু বুলা যখন চলে গেল সব জায়গা ছেড়ে দিয়ে, তখন আরো অনেক জোরে নিঃশ্বাস ফেলল উষা। বলল, পৃথিবীর সবাই যা খুশি করতে পারে, কিন্তু এ কি খুশির খেলা?
সংসারের মুখে আগুন লাগাবার, সংসারের পাঁজর এফোড় ওফোড় করবার খুশি কেন জাগলো বুলার? আমিও ভাবলাম বুলার সঙ্গে এই খুশিটাকে যেন ঠিক খাপ খাওয়ানো যায় না। আগেকার আমলে ঘরের বৌঝি কুলোত্যাগ করলে কেউ হইচই করতো না। রাত্রিরে কলেরা হয়ে মারা গেছে, রাত্রিরেই দাহ করা হয়ে গেছে। মাঝরাতে সাপে কেটেছিল, শেষ রাতে কলার ভেলায় করে ভাসিয়া দেওয়া হয়েছে। এমনি একটা কিছু রটনা করে সমাজের মুখোমুখি আক্রমণ থেকে রক্ষা পেত লোকে। ভিতরে ভিতরে তো শেয়ানে শেয়ানে কোলাকুলি, ঢাকে ঢোলে কাঠি, শুধু উলু দিতে মানা। এখন সমাজ নেই, জাত যাবার প্রশ্ন নেই, তাই মিথ্যা রটনারও প্রয়োজন নেই। এখন বউ মেয়ে হারিয়ে গেলে যত পারো হইচই করা চলে, খবরের কাগজে ছাপিয়ে দেয়া চলে, ফিরে এসো বলে কাকুতি মিনতি করা চলে। রাজেনবাবু অবশ্যই কাগজে ছাপালেন না, কিন্তু বাড়ি ছাপিয়ে পাড়ায় পাড়ায় মনের জ্বালা যন্ত্রণা জানিয়ে এলেন, আর বাড়িতে যতটা সম্ভব চেঁচিয়ে রায় দিলেন, আজ থেকে কেউ যদি সেই হারামজাদির নাম মুখে আনবি তো তাকে আমি জ্যান্ত কুট দেব। বললেন এ বাড়িতে যেন তার চিহ্ন মাত্র না থাকে, সব পুড়িয়ে জ্বালিয়ে নির্মূল করে দাও। বুলার 4টি বই ছিল, সেগুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে কুচি কুচি করে উনুন ধরাবার জন্য ঘুঁটের ঝুড়িতে ফেলে দিলেন সুশীলাবালা। বুলার বিয়ের সময় তোলা ছবিখানা দেয়াল থাকে নামিয়ে পা দিয়ে মারিয়ে কাঁচখানা ভাঙলেন। তারপর বড় নাতনিকে বললেন, এর থেকে সুখেনের ছবিটুকু কাঁচি দিয়ে কেটে বাকিটা উনুনে ফেলে দিয়ে যা। বুলার বড় যা নরম নরম মুখে বলল, ওর তোলা গয়নাগুলো কি আপনার কাছে ছিল মা, না ওর কাছে? আমার কাছে আবার কি? সুশীলাবালা দাঁতে দাঁত চাপলেন। ঢলানি সর্বনাশী, আমার কাছে কবে কি রেখেছে? তাহলে সেগুলো নিয়েছে, বড় যা বলল আরো নরম নরম মুখে। এক বস্ত্রে চলে গেছে বুলা। এই তথ্যটুকু অন্তত পাড়াপড়শির মনকেও কিঞ্চিত নরম করে আনতে পারে ভেবেই কি বড় বউ মুখটা অত নরম করলো? আমি অবাক হয়ে চাইলাম ওর দিকে, ভাবলাম ভুলে গেল নাকি? এত স্পষ্ট ঘটনা ভুলে যেতে পারে মানুষ? বেশি গহনা ছিল না বুলার, মামারা বিয়ে দিয়েছিল, তবু দিয়েছিল মোটামুটি। সে গহনাগুলো তো একখানি একখানি করে বেচেছে বুলা। বড় জায়েরই বাপের বাড়ির স্যাগরার কাছে বড় জাই ডেকে দিয়েছে। আমি যেন কেমন করে সব টের পেয়ে যাই। গহনা বেচার সময় বড় যা যে প্রথমটা অপ্রতিভ হয়ে না না করেছিল এ কথা আমি জানি, আর বুলো যে একটা অদ্ভুত যুক্তি দিয়ে সে আপত্তি খণ্ডন করেছিল সেও জানি। বুলার নাকি গহনা পরতে ভালো লাগে না, আর পরতে যখন ভালোই লাগে না তখন নিয়ে কি হবে, বাক্সে পড়ে পড়ে পচাবই তো নয়। এত সব কথা বড় বৌদি কি করে ভুলে গেল ভেবে অবাক লাগলো আমার। কিন্তু কিছুতেই কেন তখনই মনে করিয়ে দিতে পারলাম না, কে জানে। উষা আমারই বয়সী, উষা ছোট বৌদি বলতো, কিন্তু আমি বলতাম না, আমি বুলা বলতাম তুমি এত খাটো কি করে বলো তো? বুলা হেসে বলতো, খাটো মানুষদের যে খাটাটাই সর্বার্থ, না খাটলে কি নিয়ে তারা থাকবে বলো তো? বুলা, সুখেন্দাকে একটা চিঠি লিখবো? আর লোক হাসিও না ভাই, কিন্তু স্ত্রী সংসার বুড়ো বাপমা সকলের দায় এড়িয়ে সন্ন্যাসী হওয়ার কি ধর্ম? ধর্ম এ কথা আবার কখন বললাম? চৈতন্য করে দেওয়া উচিত নয় ওকে? বুলা হেসে উঠতে বলতো, অচৈতন্য হওয়াই যার লক্ষ্য তাকে একখানা চিঠির ঢিল ফেলে চৈতন্য করাতে পারবে? বুলা চলে যাওয়ার পর থেকে ওদের ওখানে আমার আর যেতে ইচ্ছা করে না, কিন্তু আরো বেশি বেশি যেতে হয়। বাড়ি ভাড়া যত জমছে মাসিমা ততই আমাকে আদর করে করে ডাকছেন, আর সংসারের যত অভাব অভিযোগের কথা বলছেন কেঁদে কেঁদে। কাঠ হয়ে বসে শুনতে হয় আমাকে। মাসিমার সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, আর কিনতে পারা যাচ্ছে না, মেসমশায়ের আর ওষুধ আনা হয় না, বড় বৌদির ছেলে মেয়েদেরকে স্কুল ছাড়িয়ে নেওয়া ছাড়া গতি নেই, আর উষা সে তো স্রেফ পথ্যির অভাবেই তিলে তিলে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে। না, কথাগুলো সুশীলাবালার বানানো নয়,
রাজেন বাবুর প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো ফুরিয়ে যাওয়া স্তক সংসারে দারিদ্রের চেহারা কদর্য হয়ে উঠেছে, দেখতে পাচ্ছি চোখের উপর। এই আক্ষেপগুলো বানানো নয়, বানানো হচ্ছে শুধু শেষ আক্ষেপটা। কি জানি কি কাল নাগিনী ঘরে এনেছিলাম মা, সংসারটা বিষে জ্বর হয়ে গেল। অর্থাৎ এই সব কিছুর জন্য বুলাই দায়ী। ভয়ানক একটা রাগ হতো, কিন্তু কি বা বলবো? বুলার হয়ে কিছু বলবার জো কি? বুলার হয়ে তো দূরের কথা, বুলার কথাই কি বলার জো আছে? বুলা যে লুকিয়ে লুকিয়ে অফিসে আমার সঙ্গে দেখা করেছে, আর বুলা সিনেমায় নামবে বলে বাড়ি থেকে পালিয়ে এসেছে, এসব গল্প উষার কাছে করতেও সাহস করিনি। কিন্তু এই গল্প কি চাপা থাকে? আগুন কি আত্মপ্রকাশ না করে ছাড়ে? খবরের আগুন এসে লাগলো রাজেন বাবুদের বাড়ি। বড় বৌদির বড় মেয়ে নিয়ে এলো সেই আগুন। বুলা সিনেমায় নেমেছে, কোনো এক সিনেমা পত্রিকায় ছবি দেখে এসেছে সে। নবাগতা বুলা ব্যানার্জি, ভাবে ভরা হাসি ভরা মুখের ছবি। সাহিত্যিক বিজয় বোসের লেখা বইতে বুলার অভিনেত্রী জীবন শুরু। বিজয় বোস ওদের, অর্থাৎ ওদের বাড়ির বিজু, অর্থাৎ সমাধান হলো একটা ধাঁধার, মীমাংসা হলো একটা অমীমাংসিত অঙ্কের। বুলা চলে যাওয়া থেকে আজ পর্যন্ত যেটা জিজ্ঞাসার প্রশ্নের মতো তীক্ষ্ণ হয়েছিল। বুলার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে বিজুও যদি বাড়ি থেকে অন্তর্হিত হতো, তাহলে 2 আর 2 4 হিসেবে মিলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা যেত। কিন্তু তা তো হয়নি। বিজু দিব্যি বাড়ি বসে আছে, অবিকল অবিচল। অতএব কি আর করা যায়? বিজুদের বাড়ি গিয়ে তার মা বাপকে যাচ্ছে তাই করা যায় না, যায় না পাড়ায় পাড়ায় বলে বেড়াতে। পারা যায় শুধু এ বাড়ির লোকদের ও বাড়ি যাওয়া বন্ধ করতে। বিজু সাহিত্যিক, বিজুদের বাড়িতে অগাধ পত্রপত্রিকা, তাই বড় বৌদির মেয়ে দুটোর ওইটাই ছিল পড়ে থাকবার জায়গা। আর বিছানার রোগী উষারও ও বাড়িটাই ছিল লাইব্রেরি। ওই পাজিটার বাড়ি যদি আর যাবি তো ঠ্যাং খোঁড়া করবো তোদের, বলে রেখেছেন রাজেন বাবু নাতনিদের। অতএব ওদের অসুবিধা ঘটছে বিস্তর। কিন্তু লুকোচুরির ছিদ্রপথ বন্ধ করার মতো লাইন কবে আর পৃথিবীতে কোথায় হয়েছে? সেই পথেই অগ্নিস্রাবী খবরটা এসে পৌঁছলো এ বাড়িতে। উত্তেজনার মাথায় ভুলে গেল এরা। কোথা থেকে জানলি? উত্তর দিতে হবে। কই আনতো সে ভাই দেখি, বলল বড় বৌদি। মেয়েরা এনেছিল আগেই, এখন বিছানার তলা থেকে বার করে দেখালো। দেখলো বড় বউ, দেখলো তার বাকি ছেলে মেয়েরা, দেখলো উষা। কাড়াকাড়ি পড়ে গেল ছবি নিয়ে। বাঁচানো গেল না কর্তা গিন্নির কান। বোমার মতো ফুটে পড়লেন সুশীলাবালা। কি বললে বৌমা? বললেন, সেই লক্ষ্মী ছাড়া নষ্ট মেয়ে মানুষটার কথা নিয়ে এখনো এত কথা তোমাদের? বললেন, জাহান্নামে যাক সে, নরকে যাক। তার ছবি এনে বাড়ি ঢুকিয়েছ তোমরা কোন লজ্জায়? বললেন, দূর করে ফেলে দাও, মুখখানা আস্তা করে ঘষতে দাও পা দিয়ে। রাজেন বাবু পাগলের মতো হাত পা ছুঁড়ে চেঁচাতে লাগলেন, কোথা থেকে জানলি? বল বল, কোথা থেকে জানলি? জবাব দে। জবাব দেবার ক্ষমতা অবশ্য ওদের আর থাকে না। রাজেন বাবু চেঁচাতেই থাকেন, কেটে রক্ত রান্না করবো সব কটাকে, খুন করে ফাঁসি যাব। আলোচনার আর প্রসঙ্গ জুটছে না। জগতে ঘেয় কুকুর নেই, পচা ইঁদুর নেই, নেই কৃমিকীট, নর্দমার পোকা, তাদের নিয়ে আলোচনা করতে পারো না? এবার সত্যিই বন্ধ করতে হলো লুকোচুরি। সত্যিই এ বাড়িতে বন্ধ হলো বুলার প্রসঙ্গ। কিন্তু রাস্তার দেয়ালে দেয়ালে যে বুলার মুখের পোস্টার, নবাগতা, কিন্তু মুখা যে দেখবার মতো। দেশত্যাগী হতে হবে এবার, বললেন রাজেন বাবু। দাঁড়িয়ে দিতে হবে এবার, বললেন সুশীলাবালা। আর উষা শুয়ে শুয়ে ভাবে, দেশত্যাগী হবার ইচ্ছেটা বাবার যদি আরো অনেক উগ্র হতো। বাবা গেলে মা নিশ্চয়ই সঙ্গ ছাড়বে না, আর উষাকে কি ফেলে রেখে যাবে মা বাপ? কিন্তু রাজেন বাবুর ইচ্ছার চাইতে সুশীলা বালার ইচ্ছেটা বেশি যদি জোরালো হয়। বোধ করি অনেকক্ষণ ভেবে উষা আমার কাছে বলেছে নিঃশ্বাস ফেলে, কি মনে হয় যেন রানু,
তাতেও বুঝি কিছু বৈচিত্র্য হবে আমার, তবু তো বাড়িতে কিছু বদল হবে। বললাম, বুলা চলে গেল, এত বড় বদল হলো। উষা বলল, চুপ চুপ, সর্বনাশ, মুখে এনো না ও নাম, গলা কাটা পড়বে তোমার। কিন্তু বুলা আছে হাতের বাইরে, বুলার বোধ করি ভয় নেই গলা কাটা পড়ার, তাই সেই নাম স্বাক্ষর করে জল জ্যান্ত একটা চিঠি পাঠিয়ে বসে এ বাড়িতে একবার আসতে চায় বুলা, একবারটি দেখা করতে চায় এদের সঙ্গে। কি বললি? আসতে চায়, দেখা করতে চায়? সেই অনুমতি চেয়ে চিঠি দিয়েছে? উহ, মেয়ে মানুষের এত দুঃসাহস, এত বড় বুকের পাটা! বললেন রাজেন বাবু, বললেন সুশীলাবালা, বলল তাদের বাড়ির বড় বউ। ছোট বউয়ের আস্পর্ধা দেখে অজ্ঞান হয়ে গেল সবাই। চিঠিখানা যতগুলো কুচি করা সম্ভব তা করে পুড়িয়ে ফেলা হলো। আর একদিন অফিসে আসে বুলা, বড় গাড়ি করে, পরিচালকের গাড়ি। এসে মুখ নিচু করে টেবিলে পিন ঘষে খানিকক্ষণ, তারপর বলে, ও বাড়ির খবর কি? তাতে তোমার কি দরকার বুলা? আমি বলি হতাশ হয়ে। বুলার চোখে জল টলটল করে, সেই হাসি খুশি বুলা। আমি বলি, ওরা তোমার নাম মুখে আনে না বুলা, তোমার চিঠি ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। বুলা মাথা তুলে বলে, তাছাড়া আর কি করবে বলো, আমি ওদের মুখ পুড়িয়েছি। মুখ নিচু করে বসে রইল একটু, তারপর মুখ তুলে বলল, বুঝতেই পারছি আমার মুখ ওরা আর দেখতে পারবেন না। তুমি আমার একটা কাজ করবে রানু, একটা জিনিস পৌঁছে দেবে ওখানে। আমি হাত জোড়ো করি, বলি, তোমার জিনিস ডাস্টবিনে যাবে বুলা, যাবে আগুনে। বুলা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলে, তবে কি হলো রানু, তবে কি জন্যে? কথা শেষ করে না বুলা তাড়াতাড়ি মুখ ফিরিয়ে চলে যায়। কিন্তু তবু বুলা হার মানে না, চেষ্টা ছাড়ে না। সুশীলাবালা যে বলেন না, সাংঘাতিক মেয়ে, জাবাজ মেয়ে, মিথ্যে বলেন না। বুলার বুকের পাটা দেখে আমিও স্তম্ভিত হয়ে গেলাম। প্রত্যক্ষই দেখলাম কি না, ছিলাম সেখানে দাঁড়িয়ে। পিয়ন এসে সুশীলাবালা দেবীর খোঁজ করছে। আমি বলে দিলাম, সুশীলাবালার কাছে পিয়ন। হ্যাঁ, টাকা এসেছে, রেজিস্টার্ড ইনসিওরে সই করে নিতে হবে। পাঠিয়েছে বুলা ব্যানার্জি। টাকা পাঠিয়েছে বুলা সুশীলাবালার নামে? স্তম্ভিত হয়ে গেলাম। এ কি ধৃষ্টতা বুলার, এ কি দুর্মতি! কাঁটা হয়ে উঠি, কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকি ভয়ঙ্কর একটা ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাতের আশঙ্কায়। কি হয় কি হয়, ভয় করছে পিয়নটার জন্য। নিরপরাধ লোকটা না মার খায়, বাড়ি শুদ্ধ সবাই তো হুমড়ে পড়েছে এখানে। কিন্তু ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত কিছুই হলো না। হঠাৎ যেন সমস্ত প্রকৃতি থমথমে হয়ে গেল। মিনিট খানেক সমস্ত নিথর। তারপর সুশীলাবালার গম্ভীর কণ্ঠ শোনা গেল, কে পাঠিয়েছে বললে? বললাম তো, বুলা ব্যানার্জি। সইটা করে দিন তাড়াতাড়ি। কত টাকা? 2000। 2000! আমার মনে হলো শব্দটা যেন বাতাসে ছড়িয়ে পড়ল, সকলের মুখ থেকে উঠল তার প্রতিধ্বনি, নেবার দরকার নেই, ফেরত দিয়ে দাও। ধরা ধরা গম্ভীর গলায় রায় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন রাজের বাবু। উচ্চারণটা কেমন যেন দুর্বল শোনালো, চলে যাওয়াটা শিথিল দেখালো। রানু, কি করি বলতো মা? বললেন সুশীলাবালা। আমি কি বলবো, বললাম ধূসর গলায়। সত্যিই তো, কি আর বলবো, এই টাকা যখন ফেরত যাবে, বুলার মুখটা কিরকম হয়ে যাবে আমাকে দেখতে হবে না, এইটাই যা রক্ষে। আমি উত্তর দিলাম না, দিতে পারলাম না। আমার হয়েই যেন উত্তর দিল বড় বৌদি। ফেরত দিলে অবশ্য মনে খুবই আঘাত পাবে, যতই হোক পাঠিয়েছে তো আশা করে। সত্যি সেই কথাই ভাবছি, অথচ তোমার শ্বশুরের যা মেজাজ দেখলাম। সইটা করুন তাড়াতাড়ি, অসহিষ্ণুতা প্রকাশ করে পিয়ন। না তো লিখে দিন, নিয়ে নিতে চান না। না বাবু, তুমি যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছো, একটু ভাবনা চিন্তা করার সময়ও দিলে না। নাও, কোথায় সই দিতে হবে বলো। প্রকৃতির সমস্ত রোষ কেমন করে যেন নিবৃত্ত হয়ে গেছে।
উদ্যত ঝড় শান্ত নিরুদ্যম, শুধু মেঘমুক্ত আকাশে এক চিলতে বিদ্যুৎ চমকালো। দেখলে তো বড় বৌমা, মিথ্যা বলি আমি? দেখলে তোমার ছোট জাটির বুকের পাটা? পিয়নটা মার খেলো না দেখে বেঁচেছিলাম, কিন্তু গায়ের কাঁটাগুলো মিলোতে অনেকক্ষণ সময় লেগেছিল আমার। ধন্যবাদ। শেষ হলো আমার গল্প পাঠ। আপনাদের কেমন লাগলো দয়া করে একটু কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।